আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে শুরু হয়ে গিয়েছে আরজিকর মামলার শুনানি। আর সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আরজিকর মামলার শুনানি কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে এবং এই নিয়ে ষষ্ঠবারের জন্য শুনানি হচ্ছে। ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে। গত শুনানিতেই সিবিআই এর কাছে তদন্তের অগ্রগতি কত দূর হয়েছে, কোন পর্যায়ে রয়েছে তদন্ত, নতুন কোনো তথ্য উঠে এসেছে কিনা, সেই সমস্ত বিষয়ে জানাতে বলা হয়েছিল। রিপোর্ট চাওয়া হয়েছিল দেশের শীর্ষ আদালতের তরফে। সেই মতোই আরজিকরের ধর্ষণ ও খুন কাণ্ডে মামলার শুনানি শুরু হয়েছে এবং সেই নিয়েই রিপোর্ট পেশ করলো সিবিআই। আজকের এই শীর্ষ আদালতে এই শুনানি পর্বে আর ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসে অবশ্যই নজর থাকছে আমাদের। আরজিকর মামলায় রিপোর্ট পেশ করেছে সিবিআই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুনানি পর্ব। প্রধান বিচারপতির বেঞ্চ ইতিমধ্যেই বসেছে, শুনানি পর্ব চলছে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলছে। ইতিমধ্যেই সিবিআই এর তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে এবং এই শুনানি পর্বে আর ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসে দেশের শীর্ষ আদালতে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। তবে গত শুনানি পর্ব 30শে সেপ্টেম্বর হয়েছিল, সেখানেই আমরা দেখেছিলাম যে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছিল সিবিআই এর কাছে। এই যে মামলা চলছে সেই মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই আরজিকর মামলার তদন্তে অগ্রগতি কত দূর পর্যন্ত হয়েছে, কোন পর্যায়ে রয়েছে সিবিআই এর এই তদন্ত, এই যে এতটা সময় পেয়েছে সিবিআই তদন্তের ক্ষেত্রে, সেক্ষেত্রে নতুন কোন তথ্য কি উঠে এসেছে সিবিআই এর হাতে, সেই সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল সিবিআই কে। ইতিমধ্যেই আরজিকর মামলায় রিপোর্ট পেশ করলো সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আপনাদেরকে জানিয়ে রাখবো আরজিকর মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে আরজিকর মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি পর্ব শুরু হয়েছে এবং শেষবার শুনানিতে সিবিআই এর কাছে দেশের শীর্ষ আদালত জানতে চেয়েছিল যে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে। সেই নিয়ে আজকে ফের একবার রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এবং সেই নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট পেশ করেছে দেশের শীর্ষ আদালতের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজকের এই মামলায় আর ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসে, রাজ্যের তরফ থেকে দেশের শীর্ষ আদালতের কাছে কি বলা হয়, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী তাদেরই বা কি বক্তব্য থাকে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। অন্যদিকে সিবিআই এখনো পর্যন্ত এই যে তদন্ত চালিয়ে যাচ্ছে আরজিকরের ঘটনাতে, সেই ঘটনাতে এখনো পর্যন্ত কি কি তদন্তে উঠে এসেছে, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট পেশ করেছে দেশের শীর্ষ আদালতের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়েছে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে। আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কুর দা, ইতিমধ্যেই আরজিকর মামলার শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, কি আপডেট রয়েছে? এখনো পর্যন্ত যেটা আপডেট, এটা ষষ্ঠ শুনানি, দর্শকরা সকলেই জানেন, এবং সেই ষষ্ঠ শুনানিতে আজকে ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আজকে টাস্ক ফোর্স, যেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই টাস্ক ফোর্সও তার রিপোর্ট জমা দেবে। একই সঙ্গে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো ছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, যে সুরক্ষা সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, পরিকাঠামো উন্নয়ন নিয়ে যে সমস্ত পরিকল্পনা, তার যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন কত শতাংশ সম্পন্ন হয়েছে। 15ই অক্টোবর একটা সময়সীমা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, ফলে সেই ক্ষেত্রে রাজ্য সরকার জানাবে যে তারা কতটা অগ্রসর হয়েছে, সেই কাজের ক্ষেত্রে কত শতাংশ বাকি আছে। অন্যদিকে জুনিয়র ডক্টরসদের শীর্ষ আদালতের পক্ষ থেকে 30শে সেপ্টেম্বরের যে সর্বশেষ শুনানি ছিল, সেই শুনানিতে বলা হয়েছিল যে তারা যাতে কাজে যোগ দেন, চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়। তার আগের শুনানিতেও ডিওয়াই চন্দ্রচূড় তিনি নিজে বলেছিলেন 17ই সেপ্টেম্বরের শুনানিতে যে এক্ষেত্রে যেটা দেখতে পাওয়া
গিয়েছিল, বিচারপতি স্বয়ং বলেছিলেন যে বিচারপতিরা যদি কোনো রকমভাবে তারা যদি বিচার প্রক্রিয়া না চালান তাহলে বহু মানুষ বিচার পেতে, ন্যায়ের বিচার পেতে তারা ব্যাহত হবেন। সেটা যে দায়িত্ব রয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সেই দায়িত্বকে কখনোই অবহেলা করা যায় না। ফলে চিকিৎসা পরিষেবা থেকে কখনোই মুখ ফিরিয়ে রাখাটা উচিত নয়। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার কথা বলা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। ফলে আজকে তাদের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে কি জানান, কারণ জুনিয়র ডাক্তারদের দাবি তারা সব রকম পরিষেবা দিচ্ছেন। এবার এই পরিষেবা জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য পরিষেবা দেওয়ার কথাও দাবি করছেন তারা, কিন্তু তা কতটা রাজ্যের আইনজীবী সেই বিষয়টি নিয়ে তাদের কি বক্তব্য সেটাও একটা শোনার বিষয় রয়েছে। ফলে একদিকে টাস্কফোর্সের জমা রিপোর্টের মূল্যায়ন, সিবিআই তদন্তে কতটা অগ্রসর হয়েছে তার একটা মূল্যায়ন করবে। কারণ এই যে জুনিয়র ডাক্তাররা তারা গতকালও সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া তা নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসের কাছে। ফলে এই রাজ্যপালের কাছে গিয়ে তারা বলছেন যে সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া তা কিন্তু সঠিক নয়। এর আগে শীর্ষ আদালত বলেছিল যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে, তাদের আরও সময় দেওয়া দরকার। সিবিআই এতদিন পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আরও দুজনকে তাদের হেফাজতে নিয়েছে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রেক্ষিতে। এই দুজনের একজন হলেন সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি। এই দুজনকে যে হেফাজতে নেওয়া হয়েছে দুজনের ক্ষেত্রেই কিন্তু তরুণী চিকিৎসকের মৃত্যুর ক্ষেত্রে তারা জড়িত এই অভিযোগ রয়েছে। টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন। যদি তথ্য প্রমাণ লোপাট করে থাকেন তাহলে তার প্রয়োজনীয়তাটা কোথায় পড়ল? ফলে সেই জায়গা থেকেই কেন এদের দুজনের বিরুদ্ধে আরও চার্জশিটে আরও গুরুত্বপূর্ণ অভিযোগ এনে কেন চার্জশিটটাকে আরও শক্ত করা হলো না? যে চার্জশিট জমা পড়েছে শহর কলকাতায় যে সিবিআইয়ের বিশেষ আদালতে, সেই প্রশ্ন তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবং এটা যে শুধুমাত্র একটি ধর্ষণ এবং খুন নয়, এর পেছনে বড় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেই বক্তব্য ছিল জুনিয়র ডাক্তারদের। কিন্তু সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া সেক্ষেত্রে তাদের দেওয়া যে চার্জশিট সেই চার্জশিটে গুরুত্বপূর্ণ তেমন কিছু ছিল না বলেই সূত্র মারফত জানতে পেরে অভিযোগ করে এই জুনিয়র ডাক্তাররা। আজকে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মূল্যায়নে আমরা জানতে পারবো। এখনও পর্যন্ত শুধুমাত্র সিবিআইয়ের সেই রিপোর্ট জমা পড়েছে, টাস্কফোর্সের রিপোর্টও জমা পড়ছে এবং সেক্ষেত্রে সিবিআইয়ের রিপোর্ট পড়ে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের মূল্যায়ন অবশ্যই তুল্যমূল্য বিচার করবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্রা, বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ। সেক্ষেত্রে তাঁদের কি প্রতিক্রিয়া থাকে আমাদের সামান্য অপেক্ষা অবশ্যই করতে হবে। অভিক, অঙ্কুরদা, শুনানি পর্ব যতই এগোবে ততই আমরা আরো আপডেট পেতে থাকবো। তবে এক্ষেত্রে আরো একটা বিষয় একটু জানার চেষ্টা করব যে এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সিবিআই তদন্ত নিয়ে জুনিয়র চিকিৎসকরা যখন প্রশ্ন তুলছে তখন জুনিয়র চিকিৎসকদের যে ভূমিকা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সেটা নিয়েও দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল এবং সেই ক্ষেত্রে বা এর আগের যে শুনানি পর্ব সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়সীমা জুনিয়র চিকিৎসকরা মানেননি, তাদের কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন। এর আগের শুনানি পর্বে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেও বলা হয়েছিল যে তারা সমস্ত চিকিৎসা পরিষেবাই দিচ্ছেন। রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে শুধু আউটডোর পরিষেবাই তারা দিচ্ছেন, জরুরি পরিষেবা তারা দিচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে কি আজকে এই যে পরিষেবা সংক্রান্ত বিষয়, জুনিয়র চিকিৎসকদের এই পরিষেবা নিয়ে যে ভূমিকা, সেই বিষয়টা কি আজকের এই শুনানি পর্বে আরো একবার উঠে আসতে পারে? অবশ্যই অবশ্যই অভিক, তার কারণ রাজ্যের এই সময়ের মধ্যে যত মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং কোন্নগরের সেই যুবকের কথাও আমরা দেখেছি, তার মায়ের হাহাকার আমরা দেখিয়েছি কলকাতা টিভির দর্শকদের, সবাই দেখেছেন সেই চিত্র। ফলে শুধুমাত্র তিনি তো একজন নন, এই ঘটনার জেরে এই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার জন্য কত মানুষের জীবনহানি ঘটেছে সেটা যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি বহু মানুষ অভিযোগ করছেন হাসপাতালে গেলেও চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এবং সম্প্রতি গত সোমবার থেকে যেটা শুরু হয়েছে, গতকাল থেকে বেসরকারি হাসপাতালের যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু প্রতীকী অনশনের পাশাপাশি চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছেন। এই যে জুনিয়র ডাক্তাররা যে
আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। এই যে সংহতি প্রকাশ করার জন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও চিকিৎসা পরিষেবা দেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন, তার ফলে একটা বিরাট অংশের মানুষ যারা হয়তো সরকারি হাসপাতালে না গিয়ে বেসরকারি হাসপাতালে যেতেন চিকিৎসা পরিষেবার জন্য, তারাও কিন্তু এবার বঞ্চিত হচ্ছেন। ফলে এটা সরকারের ওপর চাপ সৃষ্টি করার একটা কৌশল হতেই পারে, কিন্তু তার জেরে সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই চিকিৎসা পরিষেবা পাওয়াটা বা স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা এটা কিন্তু যে কোনো ভারতীয় নাগরিকের একটি মৌলিক অধিকার, যে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে আমাদের সংবিধানে। ফলে এই স্বাস্থ্যের অধিকার, সেই মৌলিক অধিকারে যদি হস্তক্ষেপ করে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেক্ষেত্রে তা অবশ্যই উদ্বিগ্ন করবে দেশের শীর্ষ আদালতকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যে উদ্বেগ তারা আগেও প্রকাশ করেছেন, ফলে সেক্ষেত্রে এবার শীর্ষ আদালত এক্ষেত্রে কোনো পদক্ষেপ করেন কিনা, নির্দেশ দেন কিনা, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকেও পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে এই যে 10 দফা দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, সেই 10 দফা দাবির মধ্যে 7 দফা দাবি ইতিমধ্যেই পূরণ করা হয়েছে বলে গতকাল রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিক মুখ্য সচিব মনোজ পান্থ বৈঠকে জানিয়েছেন চিকিৎসকদের বেশ কয়েকটি সংগঠনকে। এই 7 দফা দাবি পূরণ করা হয়েছে, বাকিগুলির বাস্তবায়ন সম্পর্কেও পরিকাঠামোগত যে বাস্তবায়নের প্রয়োজন ছিল সেই বাস্তবায়ন নিয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসক সংগঠনগুলিকে জানানো হয়েছে। অধিকাংশেরই প্রায় 90% বেশি কাজ সমাপ্ত, বাকি সামান্য কিছু কাজ চলছে। ফলে সেই জায়গা থেকেই আবেদন ছিল যে চিকিৎসকদের দাবি দাওয়া মেনে নিয়ে রাজ্য সরকার যখন একের পর এক ইতিবাচক পদক্ষেপ করছে, তখন তারা কেন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করে রেখেছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষ এর জন্য কেন মাশুল গুনবেন? এই বিষয়টাই কিন্তু আজকে উঠে আসতে পারে আইনজীবীদের বক্তব্যে। সেক্ষেত্রে আইনজীবীদের এই যুক্তিকে কতটা গ্রাহ্য করে শীর্ষ আদালত, তা অবশ্যই দেখার বিষয়। অবশ্যই অঙ্কুরদা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দর্শকদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই সিবিআই কিন্তু নিজেদের যে রিপোর্ট তা পেশ করেছে দেশের শীর্ষ আদালতে। ইতিমধ্যেই শুরু হয়েছে আরজিকর মামলার শুনানি। অঙ্কুরদা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, অঙ্কুরদার সাথে আরো একবার কথা বলবো। অঙ্কুরদা, গত শুনানি পর্বে আমরা দেখেছিলাম যে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল দেশের শীর্ষ আদালতের তরফে 15ই অক্টোবর পর্যন্ত। সেটা যে এই যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়, যে পরিকাঠামোগত বিষয়, তা বাস্তবায়নের ক্ষেত্রে 15ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রাজ্যের ক্ষেত্রেও। সেই নিয়ে রিপোর্ট পেশ করতেও বলা হয়েছে রাজ্যকেও। আজকে রাজ্যের তরফ থেকে সেই সংক্রান্ত বিষয়ে কি রিপোর্ট পেশ করা হবে? অবশ্যই সেটাই কাম্য, সেটাই বাঞ্ছিত। কারণ শীর্ষ আদালত যখন কোনো নির্দেশ দিচ্ছে, ফলে সেই নির্দেশকে উপেক্ষা কখনোই রাজ্য সরকার করবেন না বলেই মনে হয়। এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই তো রাজ্য সরকারের পক্ষ থেকে সেই রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। গতকালই সেই সংক্রান্ত পরিকাঠামোগত যে উন্নয়নের যে দাবি ছিল, সেই উন্নয়নের ক্ষেত্রে তার কতটা বাস্তবায়ন হয়েছে সেই সংক্রান্ত একটা খতিয়ান গতকালই চিকিৎসক সংগঠনগুলির সামনে তুলে ধরেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। এবং সেখানে তার বক্তব্য ছিল পরিকাঠামো উন্নয়নগত যে সমস্ত বিষয়গুলি ছিল তার প্রায় 90%-এরও বেশি কাজ অধিকাংশ হাসপাতালের ক্ষেত্রেই সম্পন্ন হয়েছে। এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক শীর্ষ আধিকারিক মুখ্য সচিব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কালকে সাংবাদিকদের সামনেও জানিয়েছেন, যে চিকিৎসকদের বৈঠকে তিনি একথা তাদের জানাতে ভোলেননি যে 10 দফা দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, তার মধ্যে 7 দফা দাবি মেনেও নেওয়া হয়েছে। এবং আজকে সুপ্রিম কোর্ট যেহেতু এর আগে জানিয়েছিলেন, মানে নির্দেশ দিয়েছিলেন, সেই মতো স্বাস্থ্য সচিব, রাজ্যের যিনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তারও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার কথা। ফলে সেক্ষেত্রে তিনি তার কাছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই ডিভিশন বেঞ্চ সরাসরি তার কাছে কোনো প্রশ্ন করবেন, নাকি পুরোটাই রাজ্যের পক্ষে থেকে যিনি আইনজীবী রয়েছেন, কপিল সিবালের নেতৃত্বে একটি টিম রয়েছে, সেই তারা এই বিষয়ে কোনো বক্তব্য রাখবেন, সেই বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। কিন্তু স্বাস্থ্য সচিব গতকালের যে বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন না শুধুমাত্র এই কারণেই যে আজকের শীর্ষ আদালতের এই শুনানিতে তার একটা উপস্থিত থাকার কথা ছিল বলেই আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম। ফলে
এক্ষেত্রে স্বাস্থ্য সচিবও কিন্তু জবাবদিহি করার জায়গায় রয়েছেন। ফলে যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই তিনি জবাবদিহি করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে যে বারংবার চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়ে এই চলতি অচলাবস্থাকে কাটানোর একটা যে প্রচেষ্টা চালানো হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মুখ্য সচিব, ব্যক্তিগত স্তরে হোক বা প্রশাসনিক স্তরে বারংবার আমরা দেখেছি এই অচলাবস্থা কাটাতে প্রচেষ্টা চালানো হয়েছে। ফলে সেই বিষয়গুলো আজকে উঠে আসবে শীর্ষ আদালতে। অঙ্কুরদা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দর্শকদেরকে আরেকবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আরজি করে মামলা শুনানি পর্ব শুরু হয়েছে দেশের শীর্ষ আদালতে এবং সিবিআই এর তরফ থেকে ইতিমধ্যেই রিপোর্ট পেশ করা হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে। পাশাপাশি টাস্ক ফোর্সে হলফনামা দেওয়া হয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে নজর রাখবো দেশের শীর্ষ আদালতের শুনানি পর্বে। First meeting of the Bengal was held on 27 August 2024. Four subgroups have been constituted to engage with stakeholders and to submit and to prepare their recommendations on the following issues. A, strengthening infrastructure of medical institutions. B, strengthening security systems in medical institutions. C, revamping working conditions of healthcare professionals. And D, strengthening of legal framework across all states. A meeting of all the conveners and member secretaries of the subgroups was held on 9 September 2024. Pursuant to the directions which were issued on 22 August 2024. A web link has been created on the website of the Ministry of Health and Family Welfare for seeking inputs of various stakeholders. About 1,700 inputs and suggestions have been received, comprising of 37 associations and 1,500 individuals, including hospitals. Pursuant to the directions contained in the judgment dated 20 August 2024, the Ministry of Health and Family Welfare has shared a questionnaire to all states stroke UTs. In pursuance thereof, 7,688 hospitals stroke medical establishments have submitted their responses. These are being evaluated by the subgroups. Presently, it appears that the National Task Force has not made any, neither the National Task Force nor the subgroups have made any substantial progress in compliance with the, in pursuant to the remit set in the orders of this court, in the order of this court. The Solicitor General has accepted that no meeting appears to have been held since the first week of September 2024. We are of the view that the Union government must make proactive efforts to ensure that the work of the task force is completed within
a time schedule within a reasonable period in the future. Full stop. Accordingly, the meetings of the task force meetings of the NTF shall be held at periodic intervals. Stop. All subgroups shall hold regular meetings so that by the next date of this court is apprised of the tentative recommendations of the NTF, including its subgroups. This exercise should preferably be completed within a period of নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। ইতিমধ্যেই শুরু হয়েছে শীর্ষ আদালতে আরজিকর মামলার শুনানি এবং আজ কিন্তু ইতিমধ্যেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, মনোজ মিশ্র এবং জিবি পারদিওয়ালার বেঞ্চে এই শুনানি চলছে। 28 medical colleges other than Arjikor are concerned. They've given us the statistical and breakdown. Additional demands were placed in for 893 duty rooms. In see page 2 and 3, they've given us the breakup of duty rooms, washrooms, lighting arrangements, and CCTV installations, where almost 90, some cases 98% or 90% of the work is done, and they are anticipating that will be completed the latest by the 25th of October. For Arjikor also, they have said that they will complete the entire work by 25th of October. 30%. My lords, many of our doctors are government doctors. They are in these hospitals. We have checked with them before, and we have also confirmed after this affidavit arrived, because they are all, watching and available. And nowhere near this level, some beginning has been made, but nowhere near this level of work has been done. And my lords, we do have documents that we have placed on record. Could we pass it over, what, Master Sir? That demonstrate perhaps the reason why. And the reason why, my lords, may see at PDF, I beg your pardon, my lords, at, please hand over. We have annexed photographs and Page 61, my lords. They've all been served, but whatever copies we have can be handed over, please. Then you can. It's all been served 2 days. Apart from the statistical details, the budgetary outlays, they've also provided photographs in Annexure A to the work which is being we carried are out. constantly in touch with the let's take a look doctors' at the photographs. associations and committees formed, and so they are inspecting their. This My can be lords, may verified see- only in the spot. My lords, if I may just point out, and then of course, Page there will 16 be a onwards. response. My lords, at page 59, for example, Of their affidavit. no, 59 of the application that I have handed over. If my lords may look at, that is where the document begins. At page 60, or rather at page 59, the bottom of page 59, it says that administrative approval is for 3,35,56,714 only. For example, this is the name of the project is Supply, Installation, Testing and Commissioning of CCTV Surveillance System and Allied Infrastructure for the NRS Medical College and Hospital at AJC Bose Road, Kolkata. Now, my lords may see that the amount. There are chargeable head of 300 such accounts- AFS which have been issued. If I may Not just only. finish. The amount is rupee 1 for 2024-2025. And for 2025-2026, the amount is 3,35,56,713. This is not an isolated document, my lords. My lords may have the next Why have you page. said for 24-25 that the budget is 1 rupee? There are about 8 Yes, documents. yes, And these are their documents, my lord. yes. There are 300 plus such works which have been sanctioned by us. Total cost 300, like this AFS is nothing, it stands for Administrative Approval and Financial Sanctions. There are 300 such works have been sanctioned
Each bear, somewhere it will bear 56 lakhs, somewhere it will 3 crores. Sum total of all that stands today at 123 crores. Since work was given to us on, suddenly this work has come, so the budgets towards the end of the year, it is reappropriated. I have that power to reappropriate from one head to another. So it will, for a software system, it will say 24, 25 rupees one or something. But as the work progresses, we reappropriate and pay the money. Works are on, contractors have worked, and they will also be paid, sir. Anyway, Treated as a shagun, Malo. 1 rupee usually. no, but Not why don't you? lucky Shagun, my lord. But ultimately, look, they have disclosed data. They have also indicated through photographs what is the nature of the work which is being carried out. We can't merely ignore what they have said on affidavit, because they've said that on affidavit. At the most, we can say that, look, let this be verified. We can ask somebody to verify what is the nature of the work which is being done. That's Right all. now, Bengal is the only state. My lord, perhaps a local commissioner could be appointed or something. I mean, we are being told by our 25,000 doctors that the work is not being done at this scale. So these pictures are. An affidavit has been filed by the Principal Secretary in the Department of Health and Family Welfare of the Government of West Bengal. Full stop. The affidavit indicates that the state government has sanctioned work worth চলছে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। আর এই প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে বিষয়টা জানতে চাইবো যে এখনো পর্যন্ত মূলত এই শুনানিতে কি কি বিষয় উঠে আসছে এবং মূলত যে টাস্ক ফোর্সের ভূমিকা, সেই ভূমিকা কিন্তু নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শীর্ষ আদালতে, সে বিষয়টাও জানাও। স্বর্ণালী, এখনো পর্যন্ত যেটা আমরা দেখলাম যে আজ যেটা সলিসিটর জেনারেলের পক্ষ থেকে জানানো হয় যে শিয়ালদা এসিজেএম আদালতে সিবিআই এর পক্ষ থেকে গত 7ই অক্টোবর একটি চার্জশিট পেশ করা হয়েছিল এবং তার পাশাপাশি চার্জশিট পেশ করার সঙ্গে সঙ্গে সেই চার্জশিটে সঞ্জয় রায়ের ভূমিকার কথা যেমন রয়েছে, তার পাশাপাশি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার নাম এবং টালা থানার প্রাক্তন ওসি তাদের দুজনেও যে আর্থিক দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং সেই কারণে একই সঙ্গে এই যে ফিনান্সিয়াল যে ইরেগুলেটরিজ রয়েছে সেই কি কি অনিয়ম রয়েছে সেই বিষয়গুলিও দেখছে সিবিআই। এবং তারই সঙ্গে সিবিআই এর পক্ষ থেকে তারা যে তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তারা যা মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ রাখছেন। একই সঙ্গে এর আগে শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল যে সোশ্যাল মিডিয়া সহ উইকিপিডিয়া, সেখানেও তরুণী চিকিৎসকের ছবি গিয়েছিল। সেই বিষয়টি কিন্তু তথ্য প্রযুক্তি যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের পক্ষ থেকেও গোটা বিষয়টি দেখা হচ্ছে। এর পাশাপাশি যে বিষয়গুলি আজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রশ্ন করা হয় বেঞ্চের পক্ষ থেকে, যে সিবিআই এর যে চার্জশিট সেখানে যে অন্য দুজন যারা অভিযুক্ত অর্থাৎ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এই দুজনের যে ভূমিকা সেই ভূমিকাটা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ এবং এই বিষয়ে বেশ কয়েকটি আরও তদন্ত করার প্রয়োজন রয়েছে। আজকে একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকেও একটি হলফনামা জমা দেওয়া হয়েছে। হলফনামা জমা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শীর্ষ আদালতকে ঠিক এতদিন পর্যন্ত কি কাজ হয়েছে। এক্ষেত্রে আরজিকর হাসপাতালের প্রায় 94% কাজ সম্পন্ন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত হাসপাতালগুলি ছিল সেই হাসপাতালের কাজ শেষ বলেই রাজ্য সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতের কাছে হলফনামা দিয়ে আজকে জানানো হলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। যেখানে রাজ্য সরকারের কাছে যে পক্ষ থেকে যে দাবি রাখা হয়েছিল গতকালও, সেই দাবিকে কার্যত গুরুত্বই দেওয়া হয়নি এই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। কিন্তু রাজ্য সরকার কিন্তু হলফনামা দিয়ে আজ শীর্ষ আদালতকে জানালো যে এই বিষয়ে ঠিক কি করা হয়েছে। একই সঙ্গে যে ন্যাশনাল টাস্ক ফোর্স, সেই ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার বিষয়ে
প্রশ্ন করা হয়েছিল আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে, তখন সেই জায়গায় কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ন্যাশনাল টাস্ক ফোর্সের যে বক্তব্য, সেখানে 7,800 হাসপাতালের কাছে এই সংক্রান্ত তাদের কি মতামত রয়েছে, যে নিরাপত্তার ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে, চিকিৎসক যারা রয়েছেন, অন্যান্য বিভিন্ন যারা স্টাফ রয়েছেন হাসপাতালে, তাদের সুরক্ষার জন্য ঠিক কি কি করণীয়। 7,800 হাসপাতালের কাছে এই সংক্রান্ত বিষয় প্রশ্ন করা হয়েছিল, বিভিন্ন সাব গ্রুপ করে দেওয়া হয়েছিল, সেই সাব গ্রুপ থেকে বিভিন্ন তথ্য এসে পৌঁছেছে। তবে আজ জানানো হয়েছে যে 5ই সেপ্টেম্বরের পর তারপর আর কোনো বৈঠক হয়নি ন্যাশনাল টাস্ক ফোর্সের। সেখানেই প্রশ্ন তোলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে 5ই সেপ্টেম্বরের পর আর কেন বৈঠক হলো না, কোথায় গাফিলতি তৈরি হলো। আজকে 5ই সেপ্টেম্বরের পর 15ই অক্টোবর, প্রায় 1 মাস 10 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেন বৈঠক হয়নি। এক্ষেত্রে সলিসিটর জেনারেলের পক্ষ থেকে বলা হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে তিনি শুধুমাত্র অনুরোধ করতে পারেন, কোনো নির্দেশ দিতে পারেন না। ফলে সেই কারণেই তারপরেই অবশ্য শীর্ষ আদালতের পক্ষ থেকে তাদের বক্তব্য, তার কাছে সলিসিটর জেনারেলের বক্তব্য যে নিশ্চয়ই এই বিষয়ে ন্যাশনাল টাস্ক ফোর্স গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে, তবে যেহেতু বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়া সম্পর্কে অবহিত হওয়ার পরেই একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তের পথে এগিয়ে যেতে হবে, সেই কারণেই হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে প্রত্যেকটি বিষয় দেখে নিয়েই করা হচ্ছে। এক্ষেত্রে ন্যাশনাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে 4টি সাবগ্রুপ বানানো হয়েছে এবং তার পাশাপাশি এই 1700 ইনপুট এসেছে বলে জানানো হয়েছে। 20শে অগাস্টেও একটি বৈঠক হয় এবং তারপর 5ই সেপ্টেম্বরের বৈঠক। এই বৈঠকের পর যেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন যে 7,880টি হাসপাতালের পক্ষ থেকে তাদের যে প্রতিক্রিয়া জানানো হয়েছে যে ন্যাশনাল টাস্ক ফোর্সের এই যে সুরক্ষার ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং স্টাফেদের সুরক্ষার ক্ষেত্রে কি কি করণীয়, সেই বিষয়ে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে, সেইগুলি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আগামী নিকট ভবিষ্যতেই ন্যাশনাল টাস্ক ফোর্স তাদের যে মতামত বা পর্যবেক্ষণ বা অ্যাডভাইস সেটা খুব দ্রুত সেটা দেবেন, তার জন্য অনন্তকাল বসে থাকবেন না বলেই এটাই আশা প্রকাশ করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে একটা সময়সীমা খানিকটা ধার্য করে দেওয়া হয়েছে, 3 সপ্তাহের মধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সের এই কাজটা কিন্তু করতে হবে। একই সঙ্গে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে সেখানেও বলা হয়েছে যে একটা খুব বাকি সমস্ত হাসপাতালের কাজ শেষ হয়েছে এবং আরজিকর হাসপাতালেরও প্রায় 94% কাজ ইতিমধ্যেই কমপ্লিটেড, সম্পূর্ণ হয়েছে। এই যে আরজিকর হাসপাতালের কথা বলা হচ্ছে, সেখানে তার পাশাপাশি যে কাজ রয়েছে মেডিকেল কলেজগুলির সঙ্গে সঙ্গে, যেটা 21শে অক্টোবরের মধ্যে বলা হয়েছিল, আর আরজিকর হাসপাতালের কাজ 31শে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে হলফনামা দিয়ে জানানো হয়েছে। বাকি হাসপাতালগুলির কাজ 21শে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আজ রাজ্যের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়েছে শীর্ষ আদালতে। ফলে এই যে চিকিৎসকরা যেটা বারংবার বলছিলেন যে কাজ হচ্ছে না, এবার কাজ হচ্ছে বলে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের আশ্বাস নয়, শীর্ষ আদালতে হলফনামা দিয়ে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এবং এই আরেকটি বিষয় যে রাজ্যের পক্ষ থেকে যে গ্রিভান্স রিড্রেসাল, যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগ খতিয়ে দেখে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, আর তার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত, সুরক্ষা সংক্রান্ত যে অডিট করার বিষয়, সেই বিষয়টি শুধুমাত্র শহর কলকাতা বা রাজধানী শহর কলকাতায় নয়, জেলা স্তরেও যে হবে সেই কথাটিও জানানো হয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এই হলফনামা দিয়ে। সেক্ষেত্রে আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে হসপিটালগুলির যে ম্যানেজমেন্ট সিস্টেম, যে কতগুলি বেড ফাঁকা রয়েছে, যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বারংবার বলা হয়েছিল, সেই বিষয়টিও দেখা হচ্ছে আজকে। সেই বিষয়টি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়েছেন। আমরা এই বিষয়ে ইন্দিরা জয়সিং, বিশিষ্ট আইনজীবী, তিনি এটা জানিয়েছেন যেখানে বেশ কিছু হাসপাতালে কোনো বেড নেই বলে দেখানো হয় এবং সেই কারণে ডাক্তারদের ওপর অনেক সময় ক্ষোভ আছড়ে পড়ে
পরিবারের পক্ষ থেকে যে কোনো বেড নেই বলে দেখানো হচ্ছে এই সেন্ট্রাল রেফারেল সিস্টেম না থাকার কারণেই। ফলে এই বিষয়গুলি এখন নিয়েই চর্চা চলছে। সিবিআই এর রিপোর্ট জমা পড়লো, রাজ্য সরকারের হলফনামা জমা পড়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে কি কাজ হয়েছে, তিনটি বিষয় খতিয়ে দেখা হলো। এবার দেখার যে এই রাজ্য সরকারের যে পক্ষ থেকে যে আবেদন জানানো হচ্ছে, দাবি করা হচ্ছে, হলফনামা দিয়ে দাবি করা হচ্ছে যে 21শে অক্টোবরের মধ্যে জেলার সমস্ত হাসপাতাল এবং 31শে অক্টোবরের মধ্যে আরজিকর হাসপাতাল সমস্ত যে নিরাপত্তার পরিকাঠামো সংক্রান্ত যে কাজের বাস্তবায়ন, সেই বাস্তবায়ন সম্পন্ন হবে। এর পরেও কি এই জুনিয়র চিকিৎসকরা তাদের যাবতীয় আন্দোলন চালিয়ে যাবেন, সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া তাকে কিভাবে দেখছে শীর্ষ আদালত, সেই মূল্যায়নটি জানাও অত্যন্ত জরুরি। স্বর্ণালী। একদমই তাই। অবশ্যই অঙ্কুরদা, এটা তো বোঝাই যাচ্ছে যে আজকে যে বিভিন্ন বিষয় তা কিন্তু উঠে এসেছে। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য হলফনামা পেশ করেছে, অন্যদিকে সিবিআই এর যে চার্জশিট, সেই বিষয়টা একটু জানতে চাইবো তোমার কাছে। যে আমরা দেখেছি যে ইতিমধ্যেই সিবিআই একটি চার্জশিট পেশ করেছে এবং সেই চার্জশিটে কিন্তু সঞ্জয় রায়ের নাম রয়েছে, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বারংবার বলেছেন যে এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই অন্য কেউ জড়িত রয়েছে, সেই অভিযোগ তারা বারংবার এনেছে। কিন্তু সেই যে চার্জশিট, সেখানে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায়ের নামই রাখা হয়েছে। অথচ এই মামলায় এখনো পর্যন্ত আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি। সে বিষয়ে কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতের? এখনো পর্যন্ত সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণের কথা শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়নি। সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হলো, পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট, সেই পঞ্চম স্ট্যাটাস রিপোর্ট পড়েছেন বিচারপতিরা, কিন্তু যে কথাগুলি বলেছেন তাতে কিন্তু এই বিষয়টির ওপর আলোকপাত করেননি বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা বা বিচারপতি মনোজ মিশ্রার যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ। এবং এক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ষণ এবং খুন হওয়ার ক্ষেত্রে সঞ্জয় রায়ের কথাই সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে টালা থানার প্রাক্তন ওসি তাকেও গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার এই দুজন যদি ধর্ষণ এবং খুনের সঙ্গে এই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে, তাদের কিন্তু আর্থিক দুর্নীতির বিষয় নয়। আর্থিক দুর্নীতির ক্ষেত্রে অবশ্যই নাম রয়েছে সন্দীপ ঘোষের, কিন্তু এই তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেও কিন্তু এদের দুজনের নাম রয়েছে এবং চার্জশিটের প্রেক্ষিতে সঞ্জয় রায়ের নাম রয়েছে। চার্জশিটে এদের দুজনের নামও রয়েছে, কিন্তু সরাসরি এই খুন করেছেন বলে এমন কথা লেখা নেই। কিন্তু অভিযোগ একটা সিবিআই সূত্রে যেটা আমরা জানতে পারছিলাম, যে এক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। এবং এক্ষেত্রে যে গাফিলতি দেখিয়েছেন প্রাক্তন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষ, তার যে গাফিলতি ছিল কর্তব্যে, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই দুটি জায়গা, মানে এই তথ্য প্রমাণ লোপাটের প্রয়োজনীয়তা কেন হলো, সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে শীর্ষ আদালতের কাছে। আমাদের দেখতে হবে এই বিষয়ে শীর্ষ আদালত আজকে স্ট্যাটাস রিপোর্ট পাওয়ার পর কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণ করেন কিনা এবং এই বিষয়ে কোনো আলোকপাত করেন কিনা। স্বর্ণালী।